আজকের আমি তোমাদের বচনের বিরোধিতা নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার বিরোধিতা টপিকটা একটু আলোচনা করলে ভালো হয়। আমি সেই বিরোধিতা টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো দেখো, বচনের বিরোধিতা আগে তোমরা বুঝো যে বিরোধিতা কখন হয়। আমরা বিরোধী কারোর সঙ্গে কখন করি? যখন দেখব দুজনের মধ্যেই কোনো অমিল দেখা যাচ্ছে, তখন বিরোধী সৃষ্টি হয়। ঠিক সেরকম আমরা গুণ ও পরিমাণ অনুযায়ী বচনকে 4 ভাগে ভাগ করেছিলাম। তোমরা এটা জানো, আমরা ক্লাসে বারবার আলোচনা করেছি যে গুণ ও পরিমাণ অনুযায়ী 4 প্রকার: সামান্য সদর্থক বচন, যাকে আমরা এ বচন বলছি; সামান্য নঅর্থক বচন, যাকে আমরা ই বচন বলছি; বিশেষ সদর্থক বচন, যাকে আমরা আই বচন বলছি; আর বিশেষ নঅর্থক বচন, যাকে আমরা ও বচন বলছি। এবারে এই 4টে বচনের বিরোধিতা কখন সৃষ্টি হবে, প্রশ্নটা এই জায়গায়। তো বিরোধিতার সংজ্ঞা দিতে গিয়ে বলা হচ্ছে, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত অথবা পরিমাণগত অথবা গুণ ও পরিমাণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ, সেই সম্বন্ধটাকেই বলছি বিরোধিতা। তাহলে ক্লিয়ার হলো যে বিরোধিতা হতে গেলে 3টে শর্ত পূরণ করতে হচ্ছে। কি? হয় গুণগত পার্থক্য থাকবে, অথবা পরিমাণগত পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণগত পার্থক্য থাকবে। এই অনুযায়ী বিরোধিতা 4 প্রকার। বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হয়, এ আর ই। ছকটা তোমরা এঁকেছিলে জানো, বা আমি ক্লাসে তোমাদের বলেছি, সেটাও তোমরা দেখেছো বা শুনেছো। অধীন বিপরীত বিরোধিতা আই আর ও, এটা অধীন বিপরীত বিরোধিতা। অসম বিপরীত বিরোধিতা, আর ওদিকে হচ্ছে তোমার বিরুদ্ধ বিরোধিতা। এই 4টে বিরোধিতা রয়েছে। এবারে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে, বা যে প্রশ্নটা এই বিরোধিতা টপিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী। পার্থক্যটা খুবই সূক্ষ্ম জায়গায় রয়েছে। সেটা কি দেখো, বিপরীত বিরোধিতা এ আর ই, এটা সামান্য সদর্থক বচন, ইটা সামান্য নঅর্থক বচন, তাহলে পার্থক্য গুণগত। বেশ। অধীন বিপরীত বিরোধিতা ক্ষেত্রে দেখো আই আর ও, বিশেষ সদর্থক বচন আর বিশেষ নঅর্থক বচন, পার্থক্যও কিন্তু গুণগত। তাহলে এই দুটি বচনের মধ্যে তাহলে পার্থক্যটা কি? দুটো তো গুণগত পার্থক্য আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কী বা প্রভেদ কী? হ্যাঁ, এদের মধ্যে প্রভেদ এটাই যে বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হয়, আর অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে হয়। এটাই এর প্রধান পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। এবারে যে প্রশ্নটা তোমরা বারে বারে ভুল করো, আমি খাতা দেখতে গিয়ে দেখেছি প্রচুর ছেলে মেয়ে এই প্রশ্নটা ভুল করো। প্রশ্নটা দেওয়া থাকে, বিরোধা অনুমান কাকে বলে? তোমরা সবাই অ্যান্সার করো বিরোধিতা, সংজ্ঞাটা দিয়ে আসো। না, বিরোধা অনুমান আর বিরোধিতা কিন্তু একই নয়। বিরোধা অনুমান কি? দুটি বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় একই রেখে দেব, এবং কোনো একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের উপর নির্ভর করে অপর একটি বচনটি সত্য না মিথ্যা হয়েছে, বা সত্য বা মিথ্যাত্ব যে প্রমাণ করা হয় বা প্রতিষ্ঠা করা হয়, সেই প্রক্রিয়াকেই আমরা বলবো বিরোধা অনুমান। তাহলে এবার ক্লিয়ার, বিরোধিতা আর বিরোধা অনুমান এক নয়। বিরোধা অনুমানটা কি হচ্ছে না, কোনো একটা বচন সত্য না মিথ্যা, সেটার উপর ডিপেন্ড করে আমরা দেখব অন্য একটি বচন
সত্য না মিথ্যা হয়েছে, সেটা আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম, তোমরা যদি ভালো করে শোনো ভালো করে ক্লাসটা, আমি বলেছিলাম যে ছক কেটে এঁকেছিলাম তোমাদের, যে দুটি বিরোধী অনুমান কখনো একসঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না, আবার কোন দুটি বিরোধী অনুমান একসঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু সত্য হতে পারে না, এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। চলো আজকে তোমাদের এই বিরোধী অনুমান তোমাদের টপিকটা কমপ্লিট করলাম।